আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৫৯ লিখেছেন উমা বেহরোজ। মাথার উপর সূর্য নিয়ে কলসি কাঁধে পূর্ণা আজিজদের বাড়িতে ঢোকে। পাতলা ছিপছিপে অথচ কাঁধে পিতলের প্রকাণ্ড কলসি। খালি কলসির ভারেই একটু বাঁকা হয়ে পড়েছে সে। পানি ভর্তি কলসি নিয়ে কি করে বাড়ি ফিরবে কে জানে। সকাল থেকে তাদের টিউবওয়েলের সমস্যা, পানি আসছে না। সকালে বাসন্তী আজিজদের বাড়ি থেকে পানি নিয়ে গিয়েছে। এখন আবার আসতে চেয়েছিল, পূর্ণা আসতে দিল না। সে নিজ দায়িত্বে নিয়ে এসেছে। বাসন্তী অনেকবার বলেছে, এইটুকু শরীর নিয়ে পারবি না। পূর্ণা অহংকার করে বলেছে, আমি পারি না এমন কিছু নেই। তুমি ঘরে যাও তো। আজিজদের বাড়ির সামনে পুকুর আছে, সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে। ঘাটে গোসল করছে আজিজদের বউ আসমানি। মাসে ৬ আগেই বিয়ে হলো। আসমানির সাথে পূর্ণার অনেকবার কথা হয়েছে। পূর্ণা আসমানিকে দেখেনি। আসমানি পূর্ণাকে দেখে ডাকলো, কি গো পূর্ণা? ফিরাও চাইল না। ভাবির চোখে পড়ে না? পূর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো, অপরাধীর কণ্ঠে বলল, খেয়াল করিনি ভাবি। পানি নিতে আইস? আমাদের বাড়িতে টিউবওয়েলে শুনছি খালাম্মার কাছে। একটু বইসো, আমি ডুব দিয়ে আইতাছি। আচ্ছা ভাবি। পূর্ণা মুখে আচ্ছা বললেও সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পথ দিয়ে বাড়িতে চলে যাবে। আসমানি একবার কথার ঝুড়ি নিয়ে বসলে কথাই ফুরায় না। পূর্ণা আড্ডাবাজি খুব পছন্দ করে, কিন্তু এখন তার তাড়া আছে। তাড়াতাড়ি ফেরা চাই। দুপুর হয়ে গেছে। পদ্মজাকে এখনো দেখতে যেতে পারেনি সে। গতকাল বিকেলে যে দেখা হলো, এরপর আর খোঁজ মেলেনি। চিন্তায় সারা রাত ঘুম হয়নি পূর্ণার। আজিজদের বাড়ির অঙ্গর শূন্য, ঘরের বাইরে কেউ নেই। পূর্ণা সোজা কলপার চলে আসে। দ্রুত কল চেপে কলসি দিয়ে পানি ভর্তি করে। তারপর কলসি কাঁধে তুলতে গিয়ে হয় সমস্যা। কিছুতেই তুলতে পারছে না। আসমানি গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসে। ফর্সা সুন্দর একটা মুখ। নতুন বউ ছাপটা যেন এখনো মুখে লেগে আছে। আসমানির কাছে এসে হেসে বলল, এত বড় কলসি নিবা কেমনে? খালাম্মারে পাঠাইতা। তুমি একটু সাহায্য করো। কি কও? আমি লয়ে যামু কলসি? আমি কি তা বলছি ভাবি? কাঁধে তুলতে সাহায্য করো। আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল, ও বাড়ির বউ তো, শরম লজ্জার ডরেই বাইর হই না, নয়তো বাড়ি অব্দি দিয়ে আইতাম। বাড়ি থেকে বের হইতেই লজ্জা? ভাশুরের সাথে শুতে লজ্জা নেই? পূর্ণা কটাক্ষ করে বলল, ঠোঁটে তিরস্কার করা হাসি। আসমানি চোখ মুখের রং পাল্টে যায়। ফর্সা মুখ লাল হয়ে যায়। চোখ ছাপিয়ে জল নামে। ক্ষণ মুহূর্ত পূর্ণার দিকে চেয়ে থাকে আসমানি। তারপর এদিক ওদিক দেখে পূর্ণার এক হাত চেপে ধরে চাপা স্বরে বলল, কি কইরা জানছ? পূর্ণা এক ঝটকায় আসমানির হাত সরিয়ে দিল। বলল, তোমার সাথে দেখা করার জন্যই এসে জানালা দিয়ে এই নোংরামি দেখেছি। আজিজ ভাই মাটির মানুষ, কত ভালো উনি। ওনাকে কেন ঠকাচ্ছ ভাবি? আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাত দুটি স্বাভাবিকভাবে কাঁপছে। চোখ থেকে জলের ধারা নেমেছে। পূর্ণার দেখে মায়া হয়। সে ঠান্ডা নরম গলায় বলল, কাউকে বলেনি। ১২-১৩ দিন যখন চেপে রাখতে পেরেছি, সারা জীবন পারবো।
ভালো হয়ে যাও ভাবি। আজিজ ভাইকে ঠকিও না, পাপ করো না। আসমানি সুরুক্ষর কণ্ঠে বলল, আমারে খারাপ ভাইবো না। পূর্ণা কিছু বলল না। খারাপ কাজ করার পরেও কি করে খারাপ না ভেবে থাকা যায়? সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা করল। আসমানি দ্রুত পায়ে কলপার ছাড়ে। পূর্ণা কলসি কাঁধে তুলতে সক্ষম হয়, কিন্তু খুব ভার, এক্ষুনি কোমর মচকে যাবে বোধ হয়। পূর্ণা কলপার ছাড়তেই সামনে এসে দাঁড়ায় আসমানি। চারদিকে চোখ বলিয়ে এক নিঃশ্বাসে বলে, কাউরে কয়ো না পূর্ণা, আমার তোমার ভাই আর ঘরে রাখবো না। আমি চাই না এমন করতে। শরীফ ভাই তো আমাগোর থানার পুলিশ মানুষ। আমার ছোট বোনটা 1 মাস ধইরা হারায়া গেছে। অনেক খুঁজছি, পাই নাই। পুলিশ দিয়া খোঁজানোর ক্ষমতা আমার বাপের নাই। শরীফ ভাইরে কইছিলাম, তখন উনি কইছে ওনার সাথে। আসমানি ফোকাতে থাকে, চোখের জলে সমুদ্র বয়ে যেতে এক্ষুনি। পূর্ণা খুব অবাক হয়। একটা মানুষ এতটা নিকৃষ্ট হলে এভাবে ছোট ভাইয়ের বউয়ের সাথে বিপদে সাহায্য করার নামে এমন কুৎসিত শর্ত রাখতে পারে। পূর্ণার রাগ হয় খুব। আসমানিকে আশ্বাস দিয়ে পূর্ণা বলল, ভাবি কেঁদো না। যে মানুষ এমন শর্ত দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না। উনি তোমার বোনকে খুঁজবে না, কিন্তু আশা রাখি ঠিকই করবে। আর সুযোগ দিও না ভাব, দোয়া করো শুধু তোমার বোন যেন ফিরে আসে। আসমানি শাড়ির আঁচল দিয়ে 2 চোখের জল মুছে বলল, জানো পূর্ণা, আমি আমার বোনের ছাড়া একটা দিনও থাকতে পারতাম না। তোমার সাথে তো 1 মাসে আরো 2 বার দেখা হয়েছে। কখনো তো বলো নাই তোমার বোনরে পাওয়া যাচ্ছে না। আম্মা কইছে সেরি মানুষ হারায়া গেলেও কাউরে কইতে নাই, মানুষ ভাববো সেরা নিয়া পালাইছে। আচ্ছা ভাবি, আমি আজ আসি, কাল এসে সব শুনবো, অনেক কথা বলবো। আসমানি ঘাড় কাত করে স্বীকৃতি জানালো। পূর্ণা ধীর পায়ে আজিজদের বাড়ির উঠানে ছাড়ে। পথে উঠতেই দেখা হয় মজিদের মায়ের সাথে, নাম মালেহা বানু। সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধ জয়তনী বেগম রয়েছে। বৃদ্ধার মাজা বয়সের ভারে ঈষৎ ভেঙে শরীর সামনে ঝুঁকে পড়েছে। পূর্ণাকে দেখে মালেহা বলল, কি রে সেরি, পানি নিতে আইছিলি? জি খালা। কলসির ভারে দেহি সাপের লাহান বাইকা গেছসলা, বললেন জয়তুন বেগম। পূর্ণা সত্যি খুব কষ্ট হচ্ছে। সে কলসি নামালো, প্রাণ ভরে নিঃশ্বাস নিল। মালেহা বললেন, বিয়ে শাদী কি করবি না? তোর বইনের না কইল বিয়ে দিব? দিবে মনে হয়। তোর লগে হাওলাদার বাড়ির কোন সেরার নাকি ডলাডলি চলে, বললেন জয়তুন বেগম। কথা বলার ইঙ্গিতের দৃষ্টিকটু ছিল। পূর্ণার গা জ্বলে ওঠে, রেগে যায়, বলে, আপনাকে কে বলেছে? এই সব কিছু বাতাসে ছাড়ে। এমন আর করিস না পূর্ণা, গায়ের রংটা ময়লা, বয়সও বেশি, আবার তো আরেক কিস্সাও আছে। কয়েক বছর আগে বেইজ্জতি হয়েছিলি গ্রামবাসীর হাতে, এখন আবার এমন কিস্সা কইরা বেড়াইলে কেউ বিয়া করবো না। এখন দেখ তোর বইনরে কোনো ল্যাংড়া লুলা পাইলে বিয়ে দিতে পারেনি, বললেন মালেহা। পূর্ণার মাথার আগে মুখ চলে বেশি। সে কিছু কড়া কথা শোনাতে উদ্যত হয়। তার পূর্বেই একটা প্রিয় পুরুষ কণ্ঠ ধেয়ে আসে, পূর্ণারে কে বিয়ে করব না?
সেটা তো আপনারে দেখতে কয় নাই কেউ। পূর্ণা না তাকিয়েই চিনে যায় কণ্ঠটির মালিককে। বুকের পাঁজর ছেদ করে উঠল। উপস্থিত তিনজন একসাথে ঘুরে তাকায়। কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে, মাথায় গামছা বাঁধা, পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি। রোদের আলোয় গায়ের ফর্সা রংটা চিকচিক করছে। কি সুন্দর! পূর্ণা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল। মৃদুল মালিহাকে উদ্দেশ্য করে আবার বলল, নিজের চরকায় তেল দেন। পূর্ণার গায়ের রং ময়লা আর আপনার কি পরিষ্কার? নিজের রংটা আগে দেখেন। এই সারা, তুমি কই থেকে আইছো? বাপের নাম কিতা? বললেন মালিহা। কেন, পছন্দ হয়েছে? সেরি আছে? বিয়ে দিবেন? সেরির গায়ের রং পরিষ্কার তো? মালিহা বানু হকচকিয়ে গেলেন। এ কেমন জাতের ছেলে, কেমন ছটফট করে! মৃদুল যেন বিরাট রসিকতা করেছে এইভাবে হাসল পূর্ণা। মৃদুল কলসি কাঁধে তুলে নিল। পূর্ণাকে আদেশের স্বরে বলল, হাসি থামায়া হাঁটো। মালিহা বানু ও জয়তুন বেগমকে অবাক করে মৃদুল পূর্ণা চলে যায়। কিছুটা দূরে এসে পূর্ণা প্রথম মুখ খুলল। কখন এসেছেন? কিছুক্ষণ আগে। মুখটা শুকনো দেখাচ্ছে তো। আপনাকে দেখেছেন আপনি? না, অন্দরমহলে ঢুকি নাই। পূর্ণা চুপ হয়ে যায়। মৃদুল বলল, এত ভার কলসি নিতে পারছো? কষ্ট হয়েছে তো নিতে গেলা কেন? পূর্ণা আবার চুপ হয়ে যায়। মৃদুল দাঁড়িয়ে পড়ে। আর 1 মিনিট হাঁটলেই মোড়ল বাড়ি। সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল, খুশি হও নাই? কি জন্য? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল। এই যে আয়া পড়ছি। পূর্ণা চোখ নামিয়ে ফেলল, মুচকি হাসে। চোখে মুখে লজ্জা ফুটে ওঠে। মৃদুলও হাসল। সে যা বোঝার বুঝে যায়। আশেপাশে অনেক গাছপালা। বড় একটা গাছের ছায়ায় তারা দাঁড়িয়ে আছে। গ্রামের কেউ দেখে ফেলবে এই ভয় দুজনের কারোর মধ্যে নেই। পূর্ণার পরনে কাপড়খানি ভেজা। কলসি থেকে পানি পড়ছে বোধহয়। কিছু অংশ পেট ও এক পাশের কোমরের সাথে কাপড় লেপ্টে আছে। মাথায় ঘোমটা নেই। গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে এক ঝলক রোদ পূর্ণার মুখ ঘেঁষে কাঁধ ছেড়ে মাটিতে পড়েছে। সবকিছু মৃদুলের খেয়াল চোখে আসে। সে চমৎকার করে পূর্ণাকে বলল, ঘোমটা দিয়ে পথে হাঁটবা, বুঝছ ডাগরিনী? পূর্ণার ঠোঁটে হাসি রেখেই বাধ্যের মতো হ্যাঁ সূচক মাথা নাড়াল। তারপর চট করে ঘোমটা টেনে দিল। মৃদুলের ডাগরিনী শব্দটা তার মনে কাঁপিয়ে তুলেছে। খুশিতে উঠতে ইচ্ছে হচ্ছে। ডাগরিনী বলেছে মানে তার চোখ দুটি ডাগর ডাগর, যা মৃদুলের ভালো লেগেছে। তার প্রশংসা করেছে। দুপুরে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়ি যাওয়ার জন্য। সাথে তৈরি বাসন্তী প্রেমাপ্রান্ত। তখন মগা আসে, পূর্ণার হাতে চিঠি দিয়ে বলল, তোমার বইনে দিছে। চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পেল। আপা চিঠি কেন পাঠাবে? অজানা আশঙ্কের পূর্ণার বুক ধকপক করতে থাকে। মগা চলে যায়। পূর্ণা চিঠি খুলে। আদরের বোন, তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস, আমি জানি। আমার সব কথাও মানিস, মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস। তবে এখন আমি তোকে যা করতে বলবো একদম অমান্য করবি না, এটা আমার অনুরোধ।
যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি, একদম এই বাড়িতে আসবি না। কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে, তাও আসবি না। চোখ কান খোলা রাখবি, প্রেমাকে দেখে রাখবি আমি ভালো আছি, পায়ে একটু আরাম পেয়েছি। একদম চিন্তা করিস না, আমি খুব দ্রুত আসব। কেন নিষেধ করেছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না, আমি একদিন তোকে সব বলবো। এখন আমার কথাটা রাখ, এমুখ হোস না, আমি ভালো আছি। আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি। শুনবি কিন্তু আমার কথা, আমার কথা অমান্য করলে আমার সঙ্গ আর পাবি না, মনে রাখবি। খাওয়া দাওয়া করবি ঠিক মতো, নামাজ পড়বি, ঘরের কাজকর্মে হাত লাগাবি। ইতি, তোর আপা। লেখাগুলো এলোমেলো, অগোছালো, মনে হচ্ছে তাড়াহুড়া করে লিখেছে অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে। কপালে ছড়িয়ে থাকা একগুচ্ছ চুল কানে গুজে পূর্ণা আবার চিঠিটা পড়ল। পড়ার পর একটুকু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই, বড় বিপদ আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।